ওসমান আবারও হুঁশিয়ারি দেন হকার উচ্ছেদ না করতে। হকাররা বসবে কি বসবে না এটা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশন সবাই মিলে ঠিক করবেন। বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত হকার আছে এবং হকার বসবে। আপনাদের কেউ লাগবে না। এই সমস্ত ছোটখাটো গুন্ডাপান্না মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। অবশ্য আইভির দাবি প্রধানমন্ত্রীর নির্দেশেই তার এই উদ্যোগ। সকলদের এইভাবে ঝড়ের মতো বৃষ্টির মতো ইট পাটকল দিয়ে ঢিল্লালো, পিস্তল উঁচিয়ে ওপেন শহরের মধ্যে উনি এই কাজটা করলো। এথনিক মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে হকার্সদের জন্য হকার্স মার্কেট হবে, ফুটপাতে মানুষ হাঁটবে এবং হলিডে মার্কেট করে দেওয়া হবে। সংসদ সদস্য আর মেয়র দুজনই যখন আওয়ামী লীগের, তখন এই উত্তাপ নিয়ে খানিকটা শঙ্কায় আছে বইকি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র পদে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। মঙ্গলবার রাত 9:45টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সিদ্ধান্তের কথা জানান। মনোনয়ন পাওয়া আতিকুল ইসলাম জানান, সবাইকে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে লড়ার কথা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উঠে এলো ঢাকা উত্তরের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর নাম। মঙ্গলবার রাত 8টায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। পরে সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মোহাম্মদ আতিকুল ইসলাম আওয়ামী লীগের সর্বসম্মতভাবে মনোনীত প্রার্থী। তিনি নৌকা মার্কা আমাদের দলের পক্ষে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র পদে মনোনয়ন পাওয়া আতিকুল ইসলাম বলেন, সবাইকে সাথে নিয়েই লড়বেন নৌকা প্রতীকে। ধন্যবাদ জানাচ্ছি পার্লামেন্ট বোর্ডের নমিনেশন বোর্ডকে আমাকে মনোনয়ন করার জন্য। এই নৌকা পারবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই নৌকা পারবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2021 সালে যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালে যে উন্নত আয়ের দেশ, এইটাকে আমরা অবশ্যই সবাই মিলে একসাথে প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ যে আমরা বাস্তবায়ন করব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন 2 জন নারী সহ মোট 18 জন। আগামী 26শে ফেব্রুয়ারি এ পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন সহ ঢাকার 2 সিটির 36 ওয়ার্ডের নির্বাচন আইনি মারপ্যাঁচে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। 4টি সুনির্দিষ্ট আইনি জটিলতার কথা উল্লেখ করে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন সদ্য ঢাকা উত্তরে যুক্ত হওয়া 2 ইউপি চেয়ারম্যান। এতে জানতে চাওয়া হয়, এই নির্বাচনকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না। উভয় পক্ষের শুনানি শেষে বুধবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন আদালত। দিন শেষে সিটি নির্বাচন নিয়ে আরও 2টি রিট দায়ের হয় হাইকোর্টে। গেল 9 জানুয়ারি রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন সহ 2 সিটির 36টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী 26 ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা। কিন্তু তফসিল ঘোষণার পর থেকেই গুঞ্জন ওঠে, আইনি জটিলতায় আবার আটকে যাবে না তো নির্বাচন। শেষ পর্যন্ত কি সেই আশঙ্কায় সত্য হতে চলেছে? এরই মধ্যে ভোট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বেরাইত ও ভাটারার 2 ইউপি চেয়ারম্যান। তাদের দাবি, ইউপি চেয়ারম্যান হিসেবে মেয়াদ পূর্তির আগেই এই নির্বাচন তাদের অধিকার খর্ব করেছে। 37 থেকে 54 এই কয়টা ওয়ার্ড নতুন গঠন করা হয়েছে। তারা বলছে যে এর জন্য তো কোনো ভোটার লিস্ট সিটি কর্পোরেশনের আন্ডারে হয়নি। এটা যেটা হয়েছে সেটা ইউনিয়ন পরিষদের যে ভোটার লিস্ট ছিল সেই অনুযায়ী তারা নির্বাচন করতে চাচ্ছে। সুতরাং এখানে ভোটার লিস্টটাও হয়নি। আর আরেকটা তারা কারণ দেখিয়েছে যে তারা তো এখন সিটিং চেয়ারম্যান, তাদের টেনিউর আরও এখনও আছে। তো যেহেতু তারা সিটিং চেয়ারম্যান, তাদের ওই পদটা তো অটোমেটিক্যালি সিজড হবে না, তারা তো রয়েই গেছেন। শুনানিতে রিটকারীদের আইনজীবীরা বলেন, তফসিল অনুযায়ী 18 জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত প্রকাশ হয়নি ভোটার তালিকা। আবার এসব ওয়ার্ডের ভোটাররা কাউন্সিলর পদে দাঁড়াতে পারলেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না মেয়র পদে। যারা এতদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তারা নির্বাচিত হয়েছিলেন 5 বছরের জন্য, কিন্তু এখন যদি এর মাঝখানে একটা ইলেকশন হয় তাহলে তাদের নির্বাচনকালীন যে মেয়াদ ছিল 5 বছর সেটা কমে হয়ে যাচ্ছে 2.5 বছর। প্লাস নতুন করে যারা কাউন্সিলর নির্বাচিত হবেন
তারা পরবর্তীতে যে মেয়র ইলেকশনটা আবার একসাথে হবে সেখানে তাদের মেয়াদ কমে হয়ে যাবে 2.5 বছর। তারা কিন্তু ফুল 5 টার্মস থাকতে পারবে না, এবং ফুল 5 টার্মস থাকতে হলে তখন আরেকটা মিড ইলেকশন কন্ডাক্ট করতে হবে। শেষ বিকেলে উত্তর সিটির নির্বাচন ও দক্ষিণের কাউন্সিলর পদ নিয়ে আরও 2টি রিট দায়ের করা হয়, যার শুনানি হতে পারে বুধবার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জিয়া অরফানেজ মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আইনজীবী মওদুদ আহমদ বেগম জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে খালেদা জিয়া আগামী 2 দিন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। যুক্তি উপস্থাপন শেষে মওদুদ আহমদ বলেন, এই মামলা দুদক আইন অনুযায়ী করা হয়নি। বিরোধী দলকে ধ্বংস করার জন্যই বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল বলে দাবি করেন মওদুদ আহমদ। এর আগে মঙ্গলবার সকাল 11টার দিকে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। HRRM 100% pure 60 grade river মধ্য দিয়ে পাশ হলো ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2018। এর ফলে একই পরিবারের 4 জন ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবেন। আগে যা 2 জনে সীমাবদ্ধ ছিল। অন্যদিকে নতুন করে পরিচালকদের মেয়াদ বাড়িয়ে একটানা 9 বছর করা হয়েছে। বিলটির উপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা বলেন, ব্যাংক খাতে লুটপাট চলছে, নতুন সংশোধনীর ফলে তা আরও বাড়বে। সংশোধন আইন 2017 বিল কার্যসূচি অনুযায়ী অধিবেশনে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উপস্থাপন করার অনুমতি চাই। বিলটিতে বিভিন্ন ধরনের সংশোধনী প্রস্তাব এবং জনমত যাচাইয়ের নোটিশ ছিল বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যদের। এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন স্বতন্ত্র থেকে সদ্য জাতীয় পার্টিতে যোগ দেওয়া রুস্তম আলী ফরাজি বলেন, ব্যাংক খাতে লুটপাট চলছে আর নতুন সংশোধনীর ফলে তা আরও বাড়বে। শুধুমাত্র পরিচালক বদলের জন্য 5 বার সংশোধনী করা হয়েছে। এটা তাদের স্বার্থের জন্য, ব্যক্তির স্বার্থের জন্য, জনস্বার্থ এখানে নাই। বেশ কয়েকজন বিরোধী দলীয় সংসদ সদস্য একই অভিমত দেন। যারা স্পন্সর ডাইরেক্টর, তাদের আপনি স্বার্থে যদি এই আইনগুলা করেন, তাহলে যে আদার 90% যারা আছে তাদেরকে একটু বঞ্চিত করা হবে বলে আমার মনে হয়। এখানে পরিষ্কারভাবে যে সংশোধনী আনা হচ্ছে, আমার মনে হয় ব্যাংক খাতকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য এই বিলটি আনা হয়েছে। এ নিয়ে অর্থমন্ত্রী বিরোধীদের বিভিন্ন মন্তব্যের জবাবও দেন। এটার জন্য আরো যাচাই বাছাই করা তার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। সুতরাং আমি যেটা বলবো, যারা এই প্রস্তাব এনেছেন তারা হয় তাদের প্রস্তাব প্রত্যাহার করে নেন, অথবা এই বিষয়ে আর কিছু না বললেই সকলের ভালো হবে। ধন্যবাদ। তবে অর্থমন্ত্রীর বক্তব্যের পরপরই আবারও কথা বলতে দাঁড়ান বিরোধী দলীয় চিফ হুইপ। আমি আপনাদেরকে বলতে চাই যে যখন বিলের আলোচনার মধ্যভাগে এসে গেছে, এই সময় আপনারা কি কারণে দাঁড়াবেন? তবে তাতে কর্ণপাত না করে জাতীয় পার্টির সদস্যরা ওয়াক আউট করেন। এর আগেও বিভিন্ন সময়ে ব্যাংক খাতে লুটপাট নিয়ে উচ্চকিত ছিল বিরোধী দলের কণ্ঠস্বর। বিরোধী দলের অনুপস্থিতিতে পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। আন্দোলন ও তীব্র সমালোচনার মুখে অবশেষে বাতিল হলো রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সিলেকশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। সেই সাথে অনিয়ম ও অব্যবস্থাপনার ব্যাখ্যা চাওয়া হয়েছে পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কাছে। এভাবেই ক্ষোভে রাস্তায় নেমে আসেন সরকারি 8 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগে সমন্বিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। গেল শুক্রবার মিরপুরের শাহ আলী মহিলা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায় কেউ কেউ পরীক্ষার উত্তরপত্র হাতে নিয়েই বেরিয়ে আসেন। আর এমন চিত্র দেখা মিলেছে বেশ কয়েকটি কেন্দ্রেই। কোনো কেন্দ্রে যথাসময়ে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র পৌঁছেনি, আবার প্রশ্ন পৌঁছালেও কোনো কেন্দ্রে পরীক্ষার্থীদের বসার মতো পর্যাপ্ত সিটও ছিল না। এরপরই পরীক্ষা বাতিল ও গভর্নরের নেতৃত্বাধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির পদত্যাগ সহ 9 দফা দাবিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। এখানে প্রায় 5 থেকে 6 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে আসছে। আসার ফলে প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা ব্রাঞ্চে বসছে 5 জন, 6 জন, 4 জন, এর নিচে কোথাও নাই। এক ম্যাডাম এসে পাশের রুম থেকে বলছেন যে ওই ম্যাডামকে চার্জ করছে যিনি আমাদের গার্ড ছিলেন, যে আপনি কেন পরীক্ষা নিচ্ছেন। কলেজের প্রিন্সিপাল বলছেন পরীক্ষা আবার হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তারা কি সিদ্ধান্ত নিচ্ছে এটা মিডিয়াকে জানাক এবং সারা বাংলাদেশ জানুক যে আমাদের কপালে বা আমাদের ভাগ্যে কি ঘটছে। দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার 14টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে
ব্যাংকার্স সিলেকশন কমিটির জরুরি বৈঠক ডাকেন গভর্নর, যেখানে পরীক্ষা বাতিল সহ 3টি সিদ্ধান্ত হয়। এই স্টিয়ারিং কমিটি পরীক্ষা বাতিল করেছেন। এ ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি নেতৃত্বে থাকবেন নির্বাহী পরিচালক এক মহোদয় জনাব আহমেদ জামাল। তবে আগামীতে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা পদ্ধতি কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও 2 সপ্তাহ। এই রিপোর্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থাপনা কমিটির আওতায় এই পরীক্ষা নেওয়া হয়েছে তাদের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হবে। সেই ব্যাখ্যা এবং তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে কি পদ্ধতিতে এবং কখন পরীক্ষা হবে। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের পরপরই বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের হয়। এবছর 1663টি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষার্থী ছিল 2,13,000। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা। ইফটিজিংকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ও ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, ইফটিজিং এর কথা শুনলাম আমরা, আসলে কোন পক্ষ টিজ করেছে আর সংঘর্ষ কি এখনো চলছে কিনা? ওয়াফিফ, সংঘর্ষ কিন্তু এখন যেটা বললেন যে সংঘর্ষ এখন থেমে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ইফটিজিং এর কথা যেটা উঠছে, আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এসে, যে আপনি জানেন যে বকশীবাজারের পাশে চাংখারপুলটি রয়েছে, সেই চাংখারপুলে ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী তিনি ওইখানে খেতে গিয়েছিলেন এবং পরবর্তীতে SM হলে যে অভিযোগটি এখন পর্যন্ত আমরা পেয়েছি যে SM হলের এক শিক্ষার্থী তিনি তাকে ইফটিজিং করেন এবং পরবর্তীতে আসলে এই সংঘর্ষ বাধে ফজলে রাব্বি হল এবং এই SM হলের মধ্যে এবং প্রায় আধা ঘন্টা ধরে হাফ অ্যান আওয়ারের মতো এই সংঘর্ষ চলে, যেখানে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এসে যে ইতিপূর্বে 5 জন আহত হয়েছেন এমনটি আমরা এখনো পর্যন্ত তথ্য পেয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে এখনো পর্যন্ত তথ্য কিন্তু আমরা এখনো পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যমুনা টেলিভিশনের ক্যামেরা তারা এখান থেকে কেড়ে নিয়েছেন, যেখানে যমুনা টেলিভিশনের রিপোর্টার রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। আলামিন, আপনি একটু জানতে চাই আপনি কখন এসেছিলেন এখানে, আপনার এবং ক্যামেরা পার্সনের অবস্থা কি একটু যদি বলেন। আমি এখন থেকে 40 মিনিট আগে এখানে এসেছি এবং এসে আমি গাড়ি থেকে নেমেছি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য। আমি গাড়ি থেকে নেমে আমার ক্যামেরা পার্সন সহ দাঁড়িয়েছি। এর মধ্যে কিছু স্টুডেন্ট ছিলেন, তারা এদিকে ইট পাটকেল ছুটছিলেন এই হলের সামনে থেকে। তারা এসে হুট করে আমার ক্যামেরা পার্সনকে এসে ক্যামেরা নিয়ে টানাটানি শুরু করে এবং তারা বলা শুরু করে যে এরা আমাদের ছবি নিয়েছে, এই ছবি ক্যামেরা নিতে হবে, ক্যামেরা কেড়ে নে। আচ্ছা, ক্যামেরা পার্সনের এখন অবস্থা কেমন এবং আপনার ক্যামেরাটা কোথায়? আমার ক্যামেরা এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যামেরা নিয়ে অলরেডি চলে গেছেন এবং আমার ক্যামেরা পার্সন লতিফ এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আপনি যেমনটি শুনছিলেন যে তার ক্যামেরা পার্সনের ক্যামেরাটি নিয়ে চলে গেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এখন পর্যন্ত যতটুকু বলা যেতে পারে তারা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, এতটুকু আমরা জানতে পেরেছি। এখন আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করবো যে কি অবস্থা এখন যদি কি অবস্থা তো জানেন যে এখানে কিছুক্ষণ আগে আমরা যেটা বলেছি যে পেনাং হোটেলে খাওয়া নিয়ে ঢাকা ইউনিভার্সিটির SM হলের আমরা যতটুকু শুনেছি যে SM হলের ছেলেরা এবং ফজলে রাব্বি হলের ছেলেদের ভিতরে একটু ঝামেলা হওয়ার প্রেক্ষিতে তারা SM হল থেকে এরা এসছে, প্লাস হচ্ছে এরা আসার পরে ফজলে রাব্বি হল থেকে আসার পরে এদের ভিতরে সামান্য বাকবিতণ্ডা, তারপর পরবর্তীতে আমরা যতটুকু শুনেছি হাতাহাতি পর্যায়ে হয়, সবাই চলে যায়। এরপরে আমরা যতটুকু শুনলাম ইফটিজিং কে কেন্দ্র করে আসলে এই ঘটনাটি এমনটা আমরা শুনেছি যে সিটে বসা নিয়ে তাদের ভিতরে প্রথম বাকবিতণ্ডাটা প্রথম শুরু হয়, এতটুকু আমরাও শুনেছি যে পর্যায়টা। এটা কোন পর্যায়টা আমরাও ছিলাম না, সো বিস্তারিত না জেনে বলতে পারতেছি না। আপনাদের কাছে তথ্য আছে কতজন আহত হয়েছেন কিংবা এখন কি পরিস্থিতি, আপনারা কি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন কিনা? তা না, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আপনারাও এখানে আছেন, এখানে কোনো স্টুডেন্টই নেই, মেডিকেলের ছেলেরা সব মেডিকেলের ভিতরে আছে, ফজলে রাব্বির আর হলের ছেলেরাও সবাই হলে চলে গেছে। সংখ্যা কত হতে পারে, আপনি কতটুকু তথ্য জানেন?
আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নাই এই মুহূর্তে যে আহত কতজন আছে। এই মুহূর্তে আমি আপনাকে না জেনে বলতে পারবো না, আহতর কোনো সুস্পষ্ট তথ্য আমার কাছে নাই। বাট আমি শুনেছি যে মেডিকেলের একজন স্টুডেন্ট আহত ছিল, প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সাংবাদিকদের উপর হামলা হয়েছে, যদি সাংবাদিক একজন ক্যামেরা তারা ছিনিয়ে নিয়ে গেছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা আপনারা কি চেষ্টা করছেন কিনা? আচ্ছা শুনুন, সো এরকম একটা অভিযোগতা আমরাও শুনেছি, যেটাই কিছুক্ষণ আগে আমরা বলেছি যে এরকম একটা কথা আপনাদের কাছ থেকে আমরা শুনেছি। আমরা সবাই গেটেছিলাম, আপনাদের একটা অংশ আমাদের সাথে গেটেছিলেন। এই ঘটনাটা ঘটেছে এখান থেকে পলাশী যাওয়ার পথে, আমরা যখন ডেকে আনার পরে আমরা শুনেছি। আমরা এমনটা সুস্পষ্টভাবে নিজেরা দেখি না, আপনাদের মাধ্যমেই শুনেছি। শোনার পরে ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি যে এরকম ঘটনা যদি হয় তাহলে এটা তাৎক্ষণিকভাবে এটাকে ব্যাক করে দেওয়ার ব্যবস্থা করার জন্য। আপনি যেমনটি শুনছিলেন ওয়াফিফ, যে এখন আইন শৃঙ্খলা সদস্যরা তারা কিন্তু পুরো এলাকাটি আসলে ঘিরে রেখেছে। এখন বলা যেতে পারে অনেকটাই নিয়ন্ত্রণে, এবং কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখন ঘটছে না, এমনটি আসলে বলা যেতে পারে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটা জানালেন, এখনো পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই যে কতজন আহত হয়েছেন কিংবা কি পরিস্থিতি। এই ছিল আসলে অফিফ সর্বশেষ অবস্থা। জি হিরণ, আসলে এই ধরনের ঘটনা কখনোই আমাদের কাম্য নয়। একজন ক্যামেরা পার্সন আহত হয়েছেন, এটি আসলে খুবই দুঃখজনক। আপনাকে ধন্যবাদ হিরণ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার নেপিদোতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই চুক্তিতে একমত হয় দুই দেশ। চুক্তি অনুযায়ী 2 বছরে দেশটিতে ফিরবে 1,56,000 রোহিঙ্গা, প্রতিদিন যাবে 300 জন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে এই প্রত্যাবাসন শুরু হবে। নেপিদোতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং কমিটি প্রথম বৈঠকে বসে সোমবার। প্রথম দিনের বৈঠক গড়ায় দ্বিতীয় দিনে। মঙ্গলবার সকালে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তিতে একমত হয় দুই পক্ষ। চুক্তি অনুযায়ী আগামী 2 বছরের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসনের পুরো প্রক্রিয়াটি শেষ হবে। বৈঠক শেষে চ্যানেল 24-কে এই তথ্য নিশ্চিত করেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। জানান, কিছুদিনের মধ্যেই যাচাই বাছাইয়ের জন্য মিয়ানমারকে 1 লাখ রোহিঙ্গার তালিকা দেবে বাংলাদেশ। বাস্তবায়ন কিভাবে করা হবে জন্য কত প্রয়োজন ছিল, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এবং সেটা লিপিবদ্ধ করা হয়েছে। এই ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট যেটা কালকে এবং আজকে মিলে আমরা নেগোশিয়েট করেছি এবং আজকে সকালে সেটা আমরা সাইন করলাম। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি অনুযায়ী যাচাই বাছাই শেষে ফেরত পাঠানোর যোগ্য রোহিঙ্গাদের বাংলাদেশের 5টি অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হবে। আর ফেরত নেওয়া রোহিঙ্গাদের গ্রহণের জন্য মিয়ানমারে তৈরি হবে 2টি রিসিপশন সেন্টার। পুরো প্রক্রিয়াটি শেষ করতে বাংলাদেশ ও মিয়ানমারের সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে তৈরি হবে আলাদা 2টি টিম। আর এই 2 বছর গড়ে প্রতিদিন 300 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকেই শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন। সেক্ষেত্রে 23rd January should be the first lot that should be going, কিন্তু সেই জায়গায় যদি 1 সপ্তাহ বা 2-3 দিন এদিক ওদিক হয়, সেটা একেবারে গ্রাউন্ড লেভেলে 2টো এন্ট্রি পয়েন্ট তারা করছেন রিসিভ করার জন্য। আমরা কয়েকটি টেম্পোরারি ক্যাম্প করব, এগুলি প্রিপারেশনে কিছু সময় যদি লাগে আমরা প্রত্যাশা করি যে জানুয়ারি বা আর্লি ফেব্রুয়ারির মধ্যেই হবে। মন্ত্রী জানান, বাংলাদেশে আশ্রিত 40,000 এতিম রোহিঙ্গা শিশুকে ফেরানোর বিষয়েও আলোচনা হয় নেপিদোর বৈঠকে। প্রায় 40,000 শিশু আছেন পিতামাতা ছাড়া, সে বিষয়গুলি কিন্তু আলোচিত হয়েছে। রোহিঙ্গাদের বসবাসের জন্য মিয়ানমারের রাখাইনে তৈরি হচ্ছে 625টি ভবন, যেখানে অন্তত 30,000 রোহিঙ্গার ঠাঁই হবে। শাকিল মাহমুদ, চ্যানেল 24। বলা হয় মাছে ভাতে বাঙালি। চাহিদার সিংহভাগ মাছ উৎপাদন হয় দেশেই। তবে বাড়তি চাহিদা পূরণে বছরে আমদানি করা হয় প্রায় 50,000 টন। তবে এসব মাছে মিলেছে মানবদেহের জন্য ক্ষতিকর সীসা, ক্রোমিয়াম ও মার্কারি। এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণায়। এজন্য আমদানি করা মাছ খালাসে কঠোর নজরদারির পরামর্শ দিয়েছে সংস্থাটি। ইমদাদ হকের রিপোর্ট। বাঙালির প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস মাছ। খাদ্য তালিকায় বেশিরভাগেরই পছন্দ এই অনুষঙ্গ। মৎস্য অধিদপ্তর বলছে, প্রতিদিন প্রতিজনের জন্য 60 গ্রাম ধরে দেশে এখন মাছের চাহিদা 40,50,000 টন। কিন্তু দেশীয় উৎস থেকে মিলছে না চাহিদার পুরোটুকু। তাই এখনো ভরসা ভারত, মিয়ানমার, ওমান, থাইল্যান্ড বা ফিলিপাইনের মাছ। প্রতি বছর প্রায় 50,000 টন মাছ আসছে এসব দেশ থেকে। দুশ্চিন্তা এখানেই।
মাছ যে খাদ্য খায় সেই খাদ্যর সোর্সটা যদি ভালো না হয় তাহলে অনেক দূষিত পদার্থ এবং এই হেভি মেটাল মাছের দেহে চলে আসে। তখন সেগুলো মাছের দেহে বিভিন্ন বিশেষ করে যেমন লিভার, কিডনি অথবা এই সব জায়গায় জমা হয় হেভি মেটালগুলো। তো এই জন্য সেই হেভি মেটাল মাছের দেহে যদি জমা হয়ে যায় তাহলে সেটা খাদ্য চেইনের মধ্যে দিয়ে মানুষের দেহে সেটা চলে আসবে এবং এই হেভি মেটালগুলো মানুষের দেহে বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে ক্যান্সার তৈরি করে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, আমদানি করা সকল প্রকার মাছেই পাওয়া যাচ্ছে ক্ষতিকর সীসা, ক্রোমিয়াম ও মার্কারি, যা মানবদেহের জন্য মারাত্মক হুমকি। তাই বাংলাদেশের বাজারে বিদেশ থেকে আমদানি করা সব মাছ শতভাগ পরীক্ষা করে কেবল খালাসের নির্দেশ দিয়েছে সংস্থাটি। ব্যবস্থা নিতে চিঠিও দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সহ সংশ্লিষ্ট সব দপ্তরে। থাকার যথেষ্ট সম্ভাবনা আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এগুলা পরীক্ষা না করে খালাস করা ঠিক হবে না। তবে সম্প্রতি এনবিআর একটা চিঠি দিয়েছে এবং তারা বলেছে যে আমাদের যেন পরীক্ষাগারে এটা পাঠানো হয় এবং পরীক্ষা করে নিশ্চিত হয়ে যেন আপনার মাছ আমদানি করা হয়। এটা আমাদের জন্য একটা ইতিবাচক কাজ হয়েছে। জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা বলছে 2000 সালে বাংলাদেশ আমদানি করেছে 26 কোটি টাকার মাছ ও মাছজাত দ্রব্য। 2015 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 350 কোটিতে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি